জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিনীত আহ্বান, অনুগ্রহ করে মানুষের কষ্টের কারণ হবেন না, প্রধানমন্ত্রী। থাকছে প্রতিবেদনে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, নাহিদ ইসলাম। থাকছে প্রতিবেদনে। তারেকের হাত ধরে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার। থাকছে প্রতিবেদনে। জ্বালানি সিন্ডিকেট পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বিরোধী দলনেতা। থাকছে প্রতিবেদনে। ২৬শে মার্চ দেশে ফিরছে হাসিনা। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা কম বেশি ৪ কোটি। এসব পরিবারের মধ্যে যদি দরিদ্র কিংবা অতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে ১ লাখ টাকা করে জাকাত দেওয়া হয়, আমার বিশ্বাস এসব পরিবারের মধ্যে বেশিরভাগ পরিবারকে পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু এবং ওলামা মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রী তারেক রহমান আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেক বিত্তবান নিজ উদ্যোগেই জাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের জাকাত বোর্ডের মাধ্যমেও জাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গেছে, প্রতি বছর বাংলাদেশে এই জাকাতের পরিমাণ ২০-২৫ হাজার কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরও অনেক বেশি বলেছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে জাকাত বণ্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়ে গেলেও জাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি একটি বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেন, যতদূর জানি জাকাতদাতাদের ইসলামী বিধান এমনভাবে জাকাত বণ্টনে উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণের পর পরের বছর আর তাকে জাকাত গ্রহণ না করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে জাকাত বণ্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করেছে। আলেম ওলামা মাশায়েখ এবং এতিমদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের চলমান বাস্তবতায় এবারে আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে নিয়ে ইফতারের আয়োজন করতে হয়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমজানে এটিই হয়তো শেষ ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলের অংশগ্রহণকারী ইয়াতিম সন্তানেরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন ও হাদিসে ইয়াতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়াতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিলের অবশ্যই প্রতীকী তাৎপর্য রয়েছে। এই ইফতার মাহফিল এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায়দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দেবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, তাহলে আমি বিশ্বাস করি পিতাহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা বুকে নিয়েও রাষ্ট্র ও সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। পবিত্র রমজান ত্যাগ ও সংযমের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপ্রিয় হলেও সত্য যে রমজান এলেই আমাদের কেউ কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। রমজান মাসকে লোভের লাভের মাস বানিয়ে ফেলেন। পবিত্র রমজান মাসেও যারা অসাধু পন্থা অবলম্বন করছেন, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষের কষ্টের কারণ হবেন না।
এতিম শিশু ও ওলামা মাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণমন্ত্রী প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন, LGRD প্রতিমন্ত্রী মীর শাহ আলম মিয়া, নুরুদ্দিন আহমেদ অপু, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রমুখ অংশ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডাক্তার AKM শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেক শিবলি ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। সরকারের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা করে জুলাই গণঅভ্যুত্থানকে টার্গেট করা হচ্ছে। ৫ই অগস্টের পর থেকে এবং এই নির্বাচনের পর থেকে সরকারের আশ্রয় প্রশ্রয় ও গ্রিন সিগন্যালে ব্যাপকভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সেই উদ্দেশ্যে নানা সংবাদ, তথ্য ও অপতথ্য প্রচার করা হচ্ছে। সারা বিশ্বের নানা প্রক্রিয়ায়, নানা পন্থায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। শনিবার বিকেলে ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে এনসিপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা এনসিপির আহ্বায়ক বায়েজিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই। ফ্যাসিস্টদের বিচার এবং ফ্যাসিবাদের বশরদের বিচার এই বাংলার মাটিতে হবেই ইনশাল্লাহ। এই পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। মুক্তিযুদ্ধকে গৌরবময় ইতিহাসের অংশ উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, কিন্তু যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করেছে সেই ফ্যাসিস্টরা ১৬ বছর ধরে শেখ মুজিবুর রহমানের নাম, ৭ই মার্চের নাম এবং মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে তাদের সকল অপকর্ম, লুণ্ঠন, গণহত্যা, গুম, খুন সব কিছুকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের অপচেষ্টাকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এ ধরনের অপচেষ্টা করে কোনো লাভ হবে না। সংস্কারের পক্ষে আসুন, বিচারের পক্ষে আসুন, নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আসুন। বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মেঘ দেখলে বোঝা যায় বৃষ্টি হবে কিনা। দিনের শুরুতেই আকাশ দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই সরকারের শুরু থেকেই বোঝা যাচ্ছে তারা বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চায় এবং কিভাবে পরিচালিত করতে চায়। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনেও কলঙ্ক লাগানো হল। সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সব কিছু মেনে নিয়েই জুলাই গণঅভ্যুত্থানের আদেশ অনুযায়ী ২টি শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল একটি শপথ নিয়েই এই নির্বাচনের পরপরই সবার আগে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের প্রতিশ্রুতির সঙ্গে বেইমানি করেছে। যে গণভোট হয়েছে, যেখানে জনগণ ব্যাপকভাবে হ্যাঁয়ের পক্ষে তথা সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের বৈধতা নিয়েও তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং গণভোটের বৈধতাকে তারা আদালতে নিয়ে গেছে। তাদের সরকারদলীয় আইনজীবীরা আদালতে গিয়ে এর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং আদালতের ওপর চাপ প্রয়োগ করছে।